আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তামিম হতে যাচ্ছেন মিরাজ, নোংরা পলিটিক্সের শিকার হয়ে নেই বিশ্বকাপ স্কোয়াডে। ম্যাচ হারলেও হেসে শেষ মুস্তাফিজ, আসল কারণ জানানো ভারতীয় গণমাধ্যম। আইপিএলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক। 20 বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নামছেন মাহমুদুল্লাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তামিমের মতো নোংরা পলিটিক্সের শিকার বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তামিমকে যেমন বিশ্বকাপের আগে পলিটিক্স করে বাদ দেওয়া হয়েছিল, ঠিক তাই করা হয়েছে মিরাজের সাথে। বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব যাকে ভাবা হচ্ছে, সেই মিরাজকেই বাদ দেওয়া হয়েছে পলিটিক্স করে। মিরাজ এমন একজন ক্রিকেটার, আপনি তাকে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন এবং মিরাজ সেখানে পারফরমেন্সও করবে। তার প্রমাণ তিনি বহুবার দিয়েছেন। তবে সেই মিরাজকেই সিস্টেমে পলিটিক্স করে টি-20 দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে টি-20 বিশ্বকাপে ভাবনাতেই নেই তিনি। কেন তাকে সিস্টেমে বাদ দেওয়া হয়েছে বা কেন তার সাথে পলিটিক্স করা হচ্ছে, সেই আলোচনাটাই করা যাক। সর্বশেষ 10 ম্যাচের পরিসংখ্যান যদি মিরাজের দেখা হয় তাহলে সেটা স্পষ্ট। 10 ম্যাচের পরিসংখ্যান দেখার আগে 5 ম্যাচের পরিসংখ্যান যদি দেখি তাহলে দেখা যাবে সেখানে মিরাজ একাদশে থাকার পরও শুধু ফিল্ডিং করেছেন 3 ম্যাচে, যেখানে না করেছেন তিনি বোলিং, না পেয়েছেন ব্যাটিং করার সুযোগ। যে 2 ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সেখানে 1 ম্যাচে 8 রানে অপরাজিত ছিলেন, আর বোলিং করার সুযোগ পেয়েছেন 1 ম্যাচে 2 ওভারে 13 রান দেন তিনি, তার মানে বেশ ইকোনমিক্যাল। আর 1 ম্যাচে বল করেন 1 ওভার, সেখানে রান দেন 9। টি-20তে 1 ওভারে 9 রান আহামরি কিছু না। যদি সর্বশেষ 10 টি-20 ম্যাচের পরিসংখ্যান দেখেন তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। শেষ 10 ম্যাচের 2টা ম্যাচ সেরা হয়েছেন মিরাজ, যেখানে 5টা ম্যাচে ব্যাটিং বা বোলিং করার সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে 16 বলে 20 রান করেন, যা দলকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ম্যাচে ম্যাচ সেরা হন তিনি। আরেকটি ম্যাচে ম্যাচ সেরা হয়েছে, সেটা আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে, যেখানে ব্যাটে বলে 2 বিভাগেই দারুণ ছিলেন এই অলরাউন্ডার। আবার যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন তাহলে গ্রুপিং এর বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে যায়। সেটা হলো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ভাইস ক্যাপ্টেন করে পাঠানো হলো মিরাজকে, অথচ সেই মিরাজ নিউজিল্যান্ড গিয়ে একটি ম্যাচেই একাদশের সুযোগ পাননি। এই নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো কথা বলেননি, কারণ একজন অধিনায়ক তো অবশ্যই চাইবে তার দলের ইনফর্ম ক্রিকেটার সেরা একাদশে খেলুক। তা না হয়ে আমরা উল্টোটা দেখেছি। একে তো সেরা পারফরমার, তারপর আবার দলের ভাইস ক্যাপ্টেন। নাজমুল হোসেন শান্ত এই জন্য মেহেদী মিরাজকে নিয়ে কথা বলে না, কেননা তার অধিনায়ক হওয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী মিরাজ। কেননা সাকিব ক্যাপ্টেন্সি করতে চায় না, লিটনকে নিয়ে ভরসা পাচ্ছে না বিসিবি, তাই তো বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখা হয় মিরাজকে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে দলে থাকলেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের টি-20 স্কোয়াড থেকে তো তাকে বাদ দিয়ে দিয়েছে নান্নু নির্বাচক প্যানেল। একরকম না খেলে সিস্টেমে বাদ দেওয়া হয়েছে মিরাজকে। তামিম সাকিবের সেই গ্রুপিং এর ছায়া এখনো জাতীয় দলে বিরাজমান, আর সেইটা হলো মিরাজ শান্তর মধ্যে। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক KL রাহুল। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট 176 রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে 19 ওভারে 2 উইকেট 180 রান করে জয় তুলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। 8 উইকেটের বিশাল জয় পায় লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে 4 ওভার বল করে 43 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারের শেষ বলে নিজের জাদুকরি কাটারের ফাঁদে ফেলে আউট করেন ডিকককে। মুস্তাফিজের স্লোয়ার কাটারে আপার কাট খেলতে গিয়ে ধোনির কাছে ক্যাচ দেন ডিকক। মুস্তাফিজের বলে উইকেটের পর যেন প্রাণ ফিরে পায় চেন্নাই সুপার কিংস। উইকেট পাওয়ার পর মুস্তাফিজ গিয়ে ধোনির সাথে হাত মিলায় এবং দুইজনের কথার মাঝে হেসে কুটি কুটি অবস্থা মুস্তাফিজের। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী মুস্তাফিজকে ধোনি বলেছেন, এত সময় কোথায় ছিলে এই কাটার? তাতেই হেসে কুটি কুটি হন মুস্তাফিজ। এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেনি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বিশেষ করে শুরুটা মোটেও ভালো হয়নি চেন্নাইয়ের। জাদেজার 57 রান ও শেষ ধোনির 9 বলে 28 রানের ক্যামিও আর মঈন আলীর 30 রানের সুবাদে 176 রান করে চেন্নাই। 177 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 14 ওভার 5 বলে কোনো উইকেট না হারিয়ে 134 রানে বড় ওপেনিং জুটি গড়েন সুপার জায়ান্টের 2 ওপেনার ডিকক ও KL রাহুল।
এদিকে আম্পায়ারের সিদ্ধান্ত আরো নির্ভুল করতে নতুন করে একাধিক প্রযুক্তি এনেছিল আইপিএল। এছাড়া কিছু নিয়মও করা হয়েছে আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক রেখেই। তবুও আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি থেকেই যাচ্ছে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি আসরটিতে। ক্রীড়া বিশ্লেষক টম মুডি তো বলেই দিয়েছেন, ত্রুটি এড়াতে যাতে বিশেষজ্ঞ থার্ড আম্পায়ার নিয়োগ দেওয়া হয়। বিতর্ক শুরু হয় গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের ম্যাচে আম্পায়ারের দেওয়া একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। ম্যাচটিতে থার্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন নিতিন মেনন। মুম্বাই ইনিংসের 15তম ওভারে ব্যাট করছিলেন সূর্যকুমার যাদব। তার বিপরীতে পাঞ্জাবের পেসার আর্শদীপ সিং ওয়াইড ইয়র্কার দেন। সূর্যকুমার লেগ সাইডে সরে যাওয়ায় সেই বলের নাগাল পাননি। সেটি প্রথমে ওয়াইড দেননি আম্পায়ার। ওই সময় মুম্বাইয়ের এক সতীর্থ ডাগ আউটে বসে ডিআরএস নেওয়ার জন্য ইশারা করেন ব্যাটারকে। পরে তাদের রিভিউর ভিত্তিতে আম্পায়ার সেটিকে ওয়াইডের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত সমর্থন করতে পারেননি পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। ফলে তখনই তিনি আম্পায়ারকে অভিযোগ জানান, যদিও সেই সিদ্ধান্তে আর বদল আসেনি। পরে 19তম ওভারে টিম ডেভিডকে একইভাবে অফ স্ট্যাম্পের বাইরে বল দিয়েছিলেন স্যাম কারান। সেটিও আম্পায়ার প্রথমে ওয়াইড দেননি, কিন্তু ব্যাটার রিভিউ চান। পরে থার্ড আম্পায়ারের মাধ্যমে সেটিকে ওয়াইড ঘোষণা করা হয়। আম্পায়ারদের এমন সিদ্ধান্ত দেখার পর স্থির থাকতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদের সাবেক হেড কোচ টম মুডি, যাকে তিনি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার লেখেন, আমাদের এখন বিশেষজ্ঞ থার্ড আম্পায়ারের বিষয় বিবেচনা করার সময় হয়েছে, কারণ অনেক বেশি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত দেখা যাচ্ছে। ফিটনেস পরীক্ষা করতে শনিবার ভোরে দেশের ক্রীড়া তীর্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের বিশেষ রানিং টেস্ট অনুষ্ঠিত হবে। সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে ক্রিকেট অনুরাগীদের একাংশের কৌতূহলী জিজ্ঞাসা, এখন যারা জাতীয় দলে খেলেছেন তাদের কেউ কি কখনো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলেছেন, কিংবা ব্যাট ও বল হাতে দেশের ক্রীড়া কেন্দ্র বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন কি? দেশের ক্রিকেটের খুঁটিনাটি যাদের নখদর্পণে, তারাও স্মৃতি হাতড়ে বের করতে গিয়ে বেকায়দায় পড়েছেন। তবে এখন জাতীয় দলের বাইরে থাকলেও পঞ্চপাণ্ডবের বয়োজ্যেষ্ঠ সদস্য মাশরাফি বিন মর্তুজা অবশ্যই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলেছেন। 2001 সালের 25 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচটি খেলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মাশরাফি ছাড়া পঞ্চপাণ্ডবের বাকি 4 পাণ্ডব তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের কেউ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের পক্ষে কোনো ম্যাচ খেলেননি, কারণ তাদের 4 জনের জাতীয় দলে অভিষেক হওয়ার আগেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ আয়োজন বন্ধ হয়ে যায়। 2004 সালে ঢাকায় একটি জমজমাট প্রতিযোগিতামূলক টি20 টুর্নামেন্ট হয়েছিল। মাহমুদুল্লাহ অনেক কম বয়সে সেই আসরে খেলেছেন। ওই আসরের বেশ কয়েকটি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। রিয়াদ তাতেও অংশ নিয়েছিলেন। আর তামিম তার চাচা আকরাম খান ও বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে অনেক কম বয়সে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনেক এসেছেন। মাঝে মধ্যে বড় ভাইয়ের ব্যাট নিয়ে নাড়াচাড়াও করেছেন তিনি। কখনো কখনো ব্যাট হাতে কারো কারো বল প্র্যাকটিসও করেছেন। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তামিম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়েছেন কিনা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। তামিম হতে যাচ্ছেন মিরাজ, নোংরা পলিটিক্সের শিকার হয়ে নেই বিশ্বকাপ স্কোয়াডে। ম্যাচ হারলেও হেসে শেষ মুস্তাফিজ, আসল কারণ জানালো ভারতীয় গণমাধ্যম। আইপিএলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক। 20 বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নামছেন মাহমুদুল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।